ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল। শোন, তুই তো বলেছিলি বিয়ে করতে, বিয়ে না করলে ভবিষ্যৎ অন্ধকার, তাই আমি সেটাই করলাম। বিয়ে করলে তো স্বামীর কথা মানতে হবে, তাই এখন আমি তোমার স্বামী, তোমার আমার কথা মানতে হবে। মানবো না, কি করবি? অনেক কিছু। আমাকে কিছু করলে তোর হাত পা ভেঙে সারা জীবনের জন্য লুলা বানিয়ে দিব। আমি ভাবলাম নীলা এখন তার পাওয়ার দেখাচ্ছে, অহংকারে তার মাথা ঠিক নাই। আমি বললাম, শোনো, আমার বোধহয় তোমার মাথা ঠিক নাই, তোমার লম্বা একটা ঘুম দরকার। আমি সম্পূর্ণ ঠিক আছি। আমি যদি চেয়ারম্যান হই তাহলে কত মানুষ আমাদের সম্মান করবে, তাই না? আমার এত সম্মান দরকার নাই, তোমাদের প্রকৃত সম্মান কোথায় জানো? ওকে ওকে, আমি আর শুনতে চাই না। নীলা, তোমার কি হয়েছে? কি সুন্দর কথাবার্তা ছিল তোমার, কথার মধ্যে আলাদা একটা জাদু ছিল, হঠাৎ করে সব পাল্টে গেল। আমার বোধহয় তোমার মাথা ঠিক নাই, এখন তোমার ঘুম দরকার। কি? আমার মাথা ঠিক নাই? এই বলে ঠাস করে আমাকে চড় মেরে দিল। ব্যথার কারণে কাঁদি নাই, কষ্টের কারণে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি নীলার পায়ে ধরে বললাম, নীলাপু, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার মা বাবার সাথে কটু কথা আর খারাপ ব্যবহার করো না। ওকে, পা ছাড়। না, তুমি ওয়াদা করো আমার কথার বিরুদ্ধে গেলে তাদের সাথে নরম ভাষায় কথা বলবা। ওকে, বলবো। আমি খেয়াল করলাম নীলার পায়ে ধরাতে নীলা কেমন যেন মোচড় দিয়ে উঠল। যতক্ষণ পায়ে ধরে রাখছিলাম ততক্ষণ বড় বড় শ্বাস নেয়। আমি পা ছেড়ে এক কোণায় গিয়ে বসলাম। কিছুক্ষণ কোনো কথা বললাম না। আমি বললাম, আমার ঘুমে ধরেছে, আমি ঘুমিয়ে চাই। এই সময় গয়না কে খুলবে? কেন, তোমার হাত আছে না? আমি একটা বালিশ আর খেতা নিয়ে নিচে শুয়ে পড়লাম। নীলা বলল, ওপরে শো। না, তোমার সাথে শুবো না। কেন? চিন্তা ভাবনা করে দেখো। আমি এই বলে নিচে বিছানা করে শুয়ে পড়লাম। নিচে কার্পেট আছে, বালিশ আর খেতা দিয়ে শুয়ে পড়লাম। আপু দুলাভাই কম্বল দেয় নাই, ভাবছে আজ রাতে এমনিতেই গরম থাকবো, কম্বল লাগবে না। আমি নিয়ত করলাম যতদিন পর্যন্ত নীলা আমার কথা মতো না চলবে ততদিন আমি নীলার শরীর টাচ করব না। আর যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে অন্য ব্যবস্থা করব। ভাবছিলাম আজ নীলার 27 বছরের জীবনের একটা কষ্টের ইতি ঘটতে যাচ্ছে, কিন্তু না, সেই কষ্টটা আরো দীর্ঘমেয়াদী হলো। নীলার মুখটা আমার চোখে ভাসছে, মন চাচ্ছে এখন গিয়ে মনের ইচ্ছা মতো কিস করার জন্য, কিন্তু সেটা সম্ভব না যেদিন পর্যন্ত আমার পায়ে ধরে মাপ না চাইবে, ততদিন পর্যন্ত কোনো স্পর্শ নাই। যদি পরকীয়া করে করুক, পরদিন অন্য মেয়ে নিয়ে আসবো। যেহেতু 27 বছর কোনো পরকীয়া করে নাই, মনে হয় না সামনে করবে। এইসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা পাশে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে বিছানার উপর। আমি সাথে সাথে উঠে পড়লাম। নীলাও উঠে পড়ল আর বলল, কি হলো? উঠে পড়লি কেন? তোমাকে কে বলেছে আমার সাথে শুতে? আমার মন চাইছে তাই। থাকো তুমি তোমার মন নিয়ে। আমি চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে পড়তে বসলাম। কিছুক্ষণ পড়লে মা ডাক দিল খেয়ে যেতে। খাইতে গেলাম। মা জিজ্ঞেস করলো, নীলা কই? আসে নাই? না। আসবো নে। মা আমার রুমে গেল, গিয়ে নীলাকে নিয়ে আসলো। আমি খাওয়া দাওয়া করে চলে গেলাম রুমে। একটা কথাও বললাম না, খেয়ে চলে আসলাম। বিছানায় শুয়ে মোবাইল টিপছি। নীলা চা আনলো, বলল, এই নে চা। টেবিলে রাখো। নীলা টেবিলে রাখলো। নীলা বলল, আমি বাইরে যাব। যেখানে মনে চাই যাও, আমাকে জিজ্ঞেস করার কি আছে। দেখলাম নীলা রেডি হয়ে বাইরে চলে গেল। আমিও পিছে পিছে বের হলাম, কারণ সে আমার বউ। সবচেয়ে বড় কথা হলো আমি তাকে ভালোবাসি। নীলা এলাকার কয়েকজন ছেলের সাথে দেখা করলো, তাদের সাথে অনেকক্ষণ কথা বলল। আবার নীলা বাড়ির দিকে হাঁটা ধরলো। আমি দোকানে গিয়ে সিগারেট ধরাইলাম, খেয়ে বাসায় আসলাম। দেখি নীলা ঘর ঝাড়ু দিচ্ছে। আমি বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার দিকে আর চোখে তাকাচ্ছে, দেখে আমি কিছু বলি কিনা, কিন্তু না, আমি একটা কথা বলবো না। যতদিন পর্যন্ত এসব না ছাড়বে এভাবে মানসিক কষ্ট পেয়ে যাবে। ঝাড়ু দিয়ে আমার পাশে শুইল। আস্তে আস্তে নীলা একটা হাত আমার শরীরে রাখলো। আমি যত বিরক্ত আছে
সব বিরক্ত নিয়ে নীলার দিকে তাকালাম। নীলা হাত সরিয়ে নিল। আমি উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে আসলাম। ভাবলাম আমার কথা মানবে না, আবার আমার কাছ থেকে সুখের আশা করে। এত সোজা না দুনিয়াটা। আমি দেখলাম নীলার কয়েকটি কাপড় ভিজানো আছে, সেগুলো ধুয়ে দিলাম। আমি গোসল করে কাপড়গুলো নিয়ে ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে কাপড় নেড়ে আসলাম। এসে দেখি নীলা ওয়াশরুমে মনে হয় গোসল করছে। আমি টেবিলে বসে বই ঘাটছি। ভাবছি এক রুমে দুই মানুষ, একজনের সাথে আরেকজন কথা বলে না। নীলা ওয়াশরুম থেকে গোসল করে বের হলো, নতুন এক শাড়ি পরে, যেটা দেখে আমার মাথা পুরো গরম হয়ে গেল। নীলা কাপড় নেড়ে বিছানায় বসে চুল আঁচড়াইতেছে, আর আমি লোভাতুর দৃষ্টিতে নীলার দিকে তাকিয়ে রইলাম। তার কোমরের একাংশ দেখা যাচ্ছে। আমি কাশতে কাশতে বাথরুমে চলে গেলাম। আধা ঘন্টা পর বের হলাম। বের হয়ে দেখি জমিয়ে মার সাথে আড্ডা দিচ্ছে। দিনটা কেটে গেল। সারাদিন কেউ কারোর সাথে কথা বলি নাই। রাতের বেলা আমি পড়তেছি, নীলা শুয়ে শুয়ে মোবাইল টিপছে। কতক্ষণ পড়লাম জানি না। নীলা বলল, হইছে, আর পড়তে হবে না, এবার ঘুমা। তোমার বলা লাগবে না। আমি আস্তে আস্তে বিছানায় শুয়ে পড়লাম। নীলা আমার পাশে শুইল। আমি বললাম, নীলা, এসব নির্বাচন কি দরকার আছে? চলো আমরা নিজেরা সুন্দর একটা সংসার করি। দেখ, নির্বাচন সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করবি না, ওইটা তো বাইরে। এখন তো আমরা দুজন একসাথে। এখনো তুমি আমার থেকে অনেক দূরে। এই বলে আমি বালিশ নিয়ে নিচে চলে আসলাম। আমি কি করব বুঝতে পারছি না। আজকে নীলাকে অনেক সুন্দরী দেখাচ্ছে। আমার মন বলছে এমন একটা মেয়েকে আমার মন চাচ্ছিল। কেন জানি মনে হচ্ছে সে কাছে থেকেও অনেক দূরে। মা বাবা যদি জানতে পারে নীলা নির্বাচন করবে, তাহলে কি যে হবে আল্লাহ জানে। সবচেয়ে বেশি কষ্ট পাবে মা। এর আগে নীলাকে আটকাতে হবে। কেমন জানি একটা আওয়াজ আসছে, মনে হচ্ছে কেউ কাঁদছে। নীলা কাঁদছে। বুঝছি নীলা কষ্টে কাঁদছে। আমি বুঝতে পারছি না কি করব। নীলার কাছে গিয়ে নীলাকে সান্ত্বনা দিব? চাইলেই সম্ভব, কিন্তু না, আমি তা করছি না। কাঁদুক, ইচ্ছে মতো কাঁদুক, বুঝুক তার জীবন আমি কতটা গুরুত্বপূর্ণ। অনেকক্ষণ হয়ে গেল, এখনো কাঁদছে। এখন আমার নিজেরও খারাপ লাগছে। আমি উঠে নীলার শরীরে হাত রেখে বললাম, নীলা। নীলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। আমিও জড়িয়ে ধরলাম নীলাকে। দেখি নীলার চোখে পানি আমি মুছে দিলাম। নীলার শ্বাস আমার মুখে আসছে। তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। আমি ভাবলাম আর আগানো যাবে না। আমি ঘুমের ভান করে সারা শরীর ভার ছেড়ে দিলাম বিছানায়। নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। তারপর আমিও ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি উঠে আস্তে আস্তে ওয়াশরুমে চলে গেলাম। বের হয়ে দেখি নীলাও উঠে গেছে। আমি পড়তে বসলাম। পড়ে খাওয়া দাওয়া করে ভার্সিটি চলে আসলাম। ভার্সিটি অনেকেই জানে না আমি যে বিয়ে করেছি, আর আমি কারোর সাথে এতটা ক্লোজ না। আমার ফ্রেন্ড বলতে সবাই, আবার কেউ না। যে সময় যার কাজ লাগে। ভার্সিটি শেষ করে বাসায় আসলাম। এসে দেখি বাবা চলে এসেছে। আমি আমার রুমে গেলাম। দেখি নীলা বাসায় নেই। আমি মাকে জিজ্ঞেস করলাম, নীলা কোথায়? মা বলল আমি যাওয়ার সাথে সাথে বের হয়েছে, যে আর আসে নাই। বাবা আমাকে ডাকছে। আমি বাবার কাছে গেলাম। আব্বা বলল, মুরাদ, আমার চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী মাসে। ভালো হয়েছে। এখন কতদিন বিশ্রাম নেন? বিশ্রাম নিলে তোরা খাবি কি? তোরও তো কোনো চাকরির ব্যবস্থা নাই। হুম। শুন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোর মার সাথে এ বিষয়ে কথা বলেছি। তোর মা হ্যাঁ বলেছে। কি? আমার চাকরির মেয়াদ শেষ হলে পেনশনের যে টাকা পাবো, সেটা দিয়ে আমি দেশের বাড়িতে একটা বাড়ি করি আর বাজারে একটা দোকান নিয়ে বসি। আমরা তো সারা জীবন ভাড়াটিয়ায় থেকে গেছি। আমি ভাবলাম কতটা খারাপ না। এদিকে আগামী মাস আসতে আর 6 দিন বাকি, আর নির্বাচন আসতে আরো 2 মাস বাকি। নীলার বাবা আমাকে অনেক টাকা ক্যাশ দিয়েছে। আমি একটা টাকাও নিতে চাই নাই। খুশিতে আমাকে দিয়েছে নীলাকে বিয়ে করার জন্য। সেখান থেকে টাকা দিলে বাড়িতে একটা বাড়ি আর একটা ব্যবসা সুন্দর করে আসবে। আর এদিকে বাবা মাও জানবে না নীলা যে নির্বাচন করছে। আমিও লেগে যাব চাকরির খোঁজে। এসব কিছু চিন্তা করে বললাম, আপনার বুদ্ধিটা ভালো। আপনার পেনশনের টাকা দিয়ে হবে সবকিছু। দেখি হয় কিনা, না হলে ধার করতে হবে। ধার করা লাগবে না। শ্বশুরবাড়ি থেকে যে টাকা পেয়েছি সেটা দিয়েই হবে। ওকে। তোমার অফিসে চাকরির কোনো পোস্ট খালি আছে? না। তাহলে আমি আগামীকাল থেকে লেগে পড়ি চাকরির খোঁজে। তাই কর। আমি রুমে এসে ভাবতে লাগলাম নীলা কোথায় গেল। নীলার মার কাছে ফোন দিলাম। হ্যালো আম্মা, কেমন আছেন?
ভালো। বাবা, তুমি কেমন আছো? ভালো। আম্মা, নীলা বলছিল বাড়ির কাছে এক বান্ধবীর বাসায় যাবে। সে কি আপনার এখানে এসেছে? না তো। ওকে, তাহলে বোধহয় এসে পড়বে। আমি ফোন কেটে দিলাম। নীলাকে ফোন দিলাম, ধরছে না, কেটে দিচ্ছে। আমি কি করব কিছু বুঝে পাচ্ছি না। ঘর থেকে বের হব তাকে খোঁজার জন্য, অমনি নীলা ঘরে ঢুকলো। আমি কিছু বললাম না, আর বললে কি হবে, সে তো আমার কথা শুনবেই না। এরপরেও আমি জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে? বাড়িতে গিয়েছিলাম। ও, মিথ্যা কথা ভালোই বলতে পারো। যেখানে মনে চায় সেখানে যাব, তোকে বলতে হবে? এমন কথা শুনে আমার মেজাজ গরম হয়ে যায়। আমি কানে কানে গিয়ে বললাম, রাতে তাহলে কাঁদিস, তোর খবর আছে। দেখবো না তুই কি করস। ওকে। মা নীলাকে ডাক দিল। নীলা চলে গেল। আমি একটু বাইরে বের হলাম। একটা চায়ের দোকানে গিয়ে সিগারেট নিলাম। কোথা থেকে জানি এক ছেলে এসে জিজ্ঞেস করলো। কি ভাই, কি খবর? আমি চিনতে পারলাম সাজিদ। এই তো আছি। তোমার আর বড় আপুর বলে বিয়ে হয়েছে? হুম। তুমি কি করে বড় আপুকে পটিয়ে বিয়ে করে ফেললে? আমার ভাবতে অবাক লাগছে। আরে ভাই, কপালে আছে। সেটাই, তোমার বউ তো নির্বাচনে পাশ করব। সত্যি? তুমি জানো না, আজকে যে বক্তৃতা দিছে অর্ধেকের বেশি মানুষ তার পক্ষে চলে এসেছে। তাই নাকি? ধুর ভাই, আপু আপনার কাছে কিছুই বলে না? কোথায় বক্তব্য দিয়েছে? আপনি জানেন না? ওই সামনের মোড়ে। এত আয়োজন, এত কিছু, এসবের খরচ কে দিয়েছে? বড় আপু। ধুর ভাই, আপনি আমার কাছ থেকে চালাকি করে কথা জেনে নিচ্ছেন। আপু জানতে পারলে আমাকে মারবে। ধুরু ভাই, বসো। মামা, বেনসুন দাও তো। মামা এসে সিগারেট দিল। আমি বললাম, আমার একটা কাজ করতে পারবা? আপুর বিরুদ্ধে আমি কিছুই করতে পারবো না। আরে বোকা, সে তো আমার বউ, আমি তার বিরুদ্ধে কি বলবো? শোনো, তুমি শুধু বলবা সামনে কোথায়, কোন জায়গায় তোমাদের বড় আপু বক্তব্য দেয়। কি করে বলবো? ফোন করে। ফ্ল্যাক্সির টাকা। 500 টাকা দিয়ে বললাম, এবার হবে। হুম। সাজিদ চলে যায়। আমি বাসায় আসি। এসে পড়তে বসলাম। দেখি নীলা খুব হাসি খুশি। রাতের খাবার খেয়ে আবার পড়তে বসলাম। আমি আর নীলা একটা কথাও বলি না, কারণ এখনো নীলা আমার কথা শুনছে না। আজকে কত মানুষের সামনে বেপর্দা হয়ে কথা বলল। আমার শরীরটা শুধু জ্বলছে। সবাই তো নীলার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এটা তো আমি বুঝি। ভাগ্যে নির্মম পরিহাস। নীলা যদি আমার কথা শুনতো। এদিকে নীলা শুয়ে শুয়ে মোবাইল টিপছে, আর একটু পরপর হাসি দিয়ে ওঠে। আমি নীলাকে জিজ্ঞেস করলাম, নীলা, তুমি যে নির্বাচন করছো, এত টাকা কোথা থেকে? আমার জমানো টাকা। আর একটা টাকাও খরচ করো না। এসব টাকা রেখে দাও। ভবিষ্যতে দেখবে তোমার সন্তানের জন্য অনেক কাজে লাগবে। আমার না মা হওয়ার অনেক ইচ্ছা। তুমি মা হওয়ার যোগ্যতা নেই। তুমি যদি মা হওয়ার, বেচারা ছোট বাচ্চাটা শুধু কষ্ট পাবে। আমি মা হলে বাচ্চাটাকে সারা দিন বুকের কাছে আগলে রাখতাম। শুনছি তুমি বলে নির্বাচনে জিতবে। আর এদিক দিয়ে যদি তুমি মা হও তাহলে কি হবে? তুমি সারাদিন কাজে এখানে সেখানে ঘুরে বেড়াবে, আর এদিকে বাচ্চাটা তোমার বুকের এক ফোঁটা দুধের জন্য কান্না করবে। আমি এসব দেখতে পারবো না। আমি মা হলে সারা দিন তাকে বুকে আগলে রাখবো। নীলা আজকে একটা সাদা ড্রেস পরেছে, বাংলায় যাকে বলে প্লাজো। আর যেহেতু নীলা শুয়ে আছে, তাই নীলার হাঁটু অব্দি প্লাজো উঠে আছে। নীলার এই সুন্দর পা দেখে আমার অবস্থা খারাপ। আমি আস্তে আস্তে কাছে গেলাম, গিয়ে নীলার পাটা ঢেকে দিলাম। আমি বললাম, নীলা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি। তাহলে তুমি আমার কথা শুনছো না কেন? আমি একটা প্ল্যান হাতে নিয়েছি। সেই প্ল্যানটা আমি যে করেই হোক কমপ্লিট করব। নীলা, তুমি কেন বুঝছো না? যদি মা বাবা জানতে পারবে তুমি নির্বাচন করছো, তাহলে বুঝতেই পারছো মা কতটা কষ্ট পাবে। যেই মাকে তুমি বিয়ার কথা বলাতে মা সাথে সাথে রাজি হয়ে যায়, তোমাকে কতটা বিশ্বাস করে। একটু ভুলের জন্য সব শেষ হয়ে যাবে। আমাকে একজন বলছে, একজনে অনেক কথা বলবে, এসব কথায় কান্না দিতে। সকল স্বামী তার স্ত্রীর ভালো চায়। আমি কখনো তোমার খারাপ চাই না। নীলা, এসব হলো ছেলে মানুষের কাজ। তোমার উচিত আমাদের সংসার কিভাবে সুন্দর করা যায় সেটা চিন্তা ভাবনা করা। যা তো এখান থেকে তুই, আমার ভালো লাগছে না। আমি জানি নীলা, আজকে তুমি কোথায় গিয়েছো। জানলে ভালো। কেন নীলা, তোমার কি একটু জানের ভয় নেই? আছে। তাহলে এত মানুষের সামনে বেপর্দা হয়ে কিভাবে কথা বললে? আমি অনেকক্ষণ প্র্যাকটিস করেছি। আর আমাকে কি কেউ মেরে ফেলবে নাকি? তুমি একা একা চলো, আমার ভয় করে। তাহলে তুই আমার সাথে চল। নীলা, তুমি আমাকে ভালোবাসো? হুম। যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাহলে তুমি কষ্ট পাবে না? ছেড়ে চলে যাবি মানে? যেখানে যাস সেখান থেকে তোকে বের করে আনবো। হুম। নীলার এমন কথা শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। এ কি, তুই কাঁদতেছিস কেন?
তোমার কথা শুনে কাঁদছি। তোর কষ্টটা বল। হয়তো তোমার সুখের দিনে আমি থাকবো না, আর আমার সুখের দিনে তুমি থাকবে না। কেন? ইস, নীলা, তুমি যদি আমার কথা বুঝতে। আমি তোমার সাথে না থাকতে পারলেও তোমার ছায়া হয়ে থাকবো। মানে? মানে বুঝতে হবে না, এখন ঘুমাও। আমি বালিশ নিয়ে নিচে আসবো। নীলা বলল, ওপরে শো, নিচে অনেক ঠান্ডা। ওকে। আমি নীলার উল্টো দিকে মুখ ফিরে শুয়ে রইলাম। ঘুম আসছে, ঘুমিয়ে পড়লাম। নীলার যে করেই হোক নির্বাচনে দাঁড়াবে এবং পাশ করেও নিজের নাম সারা দেশে ছড়িয়ে দিবে। এখন যদি যে কোনো বাতাসে উপেক্ষা করবে, রাস্তাঘাটে হাঁটলে কত সম্মান করবে মানুষ। মুরাদের আবদার নীলা বুঝতে পারে, কিন্তু নীলাকে নির্বাচনে দাঁড়াতেই হবে। নীলা ভাবছে, নীলা নির্বাচনে পাশ করলে মুরাদ দেখবে তার কত সম্মান। তার আগে যেভাবেই হোক তাকে টিকে থাকতে হবে। নীলা আবার ভাবে সে কোনো ভুল করছে না তো, কিন্তু লোকের সমর্থনে সব ভুলে যায় নীলা। নীলা বুঝতে পারছে মুরাদ খুব কষ্ট পেয়েছে। মনে মনে নীলা ভাবে আর মাত্র 2টা মাস, তারপর দেখতে পাবে তোমার আর কোনো কষ্ট থাকবে না। নীলারও ঘুম পাচ্ছে। নীলা জানে এখন মুরাদের শরীরে হাত দিলে মুরাদ রাগ করবে, তাই নীলা মুরাদের শরীর ঘেঁষে ঘুমানোর চেষ্টা করলো। আস্তে আস্তে নীলা মুরাদের শরীরটা জড়িয়ে ধরলো। শেষমেশ মুরাদকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মুরাদ পড়ছে। নীলা অনিচ্ছা সত্ত্বেও কেন জানি পিছন থেকে জড়িয়ে ধরলো। মুরাদও নীলার হাতটা নিয়ে নীলার হাতে চুমু খেলো। আর কিছুক্ষণ পর নীলা ওয়াশরুমে চলে আসলো। একেবারে গোসল করে বের হলো। ছাদে কাপড় নাড়তে যাবে। 3তলা থেকে 4তলায় উঠলো। 4তলায় এক মহিলার কাণ্ড দেখে নীলা থমকে যায়। দেখলো একটা বাচ্চা ছেলেকে চোখে চোখে মুখে চুমু দিয়ে বলল, যাও বাবা, বাবার সাথে স্কুলে যাও। আর বাচ্চাটা বলল, বাই মা। যাওয়ার সময় বাচ্চাটা মার গালে চুমু খেলো। শেষমেশ টাটা দিতে দিতে বাচ্চাটা চলে গেল। নীলা পুরো কাজটা দেখলো। দীর্ঘ একটা শ্বাস ফেলে মনে মনে বলল, ইস, আমার যদি এরকম একটা বাচ্চা থাকতো। পেটের দিকে হাত দিয়ে পেটের মধ্যে হাত বুলিয়ে দেয় নীলা। মুরাদ, তুই কেন বুঝতে পারস না আমার মনের কথা? আমাকে একটা বাচ্চা দে, কসম করে বলছি। তার কোনো কষ্ট আমি হতে দিব না। নীলা আবার ভাবে, মুরাদ হয়তো ঠিকই বলেছে, এসব তো ছেলে মানুষের কাজ। আমার কাছে তো ঘরের ভেতর। আমি 2-3টা বাচ্চা নিয়ে সুখের ঘর করব। নীলা নিচে এসে দেখলো মুরাদ কলেজে চলে গেল। নীলা নিয়ত করে ফেলেছে এসব বাদ দিয়ে মুরাদের কথা মতো চলবে। নীলা ঘর থেকে বের হলো অফিসে গিয়ে নিজের পথ বাতিল করতে। বাসা থেকে বের হয়ে হাঁটা ধরলো। কিছুক্ষণ যাওয়ার পর কোথা থেকে জানি এক মেয়ে এসে বলল, আপু আপু, আমার বাড়ির সামনে। প্লিজ আপু, আমার সাথে একটা ছবি তুলেন। বলতে পারবো আমি চেয়ারম্যান আপুর সাথে ছবি তুলেছি। সবাই আমাকে বস মানবে। প্লিজ আপু। ওকে ওকে, তুলো। মেয়েটা ছবি তুলে বলল, আমার আপনাকে খুব ভালো লাগে। আমার ফ্যামিলির সবাই আপনাকে ভোট দেবে। থ্যাংক ইউ। হেঁটে কেন, রিক্সা দিয়ে যান। আসলে শরীরটা বেড়ে যাচ্ছে তো তাই। ওকে আপু, চলেন আপনাকে এগিয়ে দেই। চলো। মেয়েটা আর নীলা হাঁটছে। সামনে দিয়ে যে যায় সেই লম্বা করে একটা সালাম দেয়। নীলা হাসি মুখে তাদের বিদায় দেয়। আরো কিছুক্ষণ হাঁটার পর 6-7টা মেয়ে নীলাকে ঘিরে ধরলো। আরো 10-12 জন ছেলে এসে হাজির হলো। পুরো একটা দল হয়ে গেল। এক সময় মিছিল শুরু হয়ে গেল। মিছিলের মধ্যে আরো মানুষ যোগ দিতে থাকে। পরে মোটামুটি বড় একটা মিছিল হয়ে যায়। অনেকক্ষণ সবাই বড় আপুর পক্ষে মিছিল করে। এক জায়গায় এসে এক রেস্টুরেন্টে নিয়ে সবাইকে কিছু খাওয়াইয়া তাদের বিদায় দিল। নীলা বাড়িতে চলে আসে। এসে ফ্রেশ হয়ে শুয়ে ভাবতে লাগলো কোথা থেকে কি হয়ে গেল। যে জায়গায় গিয়ে না করে আসবে এসবের মধ্যে আমি আর নাই। সেখানে গিয়ে বড় এক মিছিল করে আসলো। এত মানুষের সারা কিভাবে নীলা ফেলে দিবে। এখন কত সম্মান, পরে না জানি কত সম্মান হবে। বের হলেই মানুষ ঘিরে ধরবে। তখন মুরাদ বুঝতে পারবে আমি কেন এত কষ্ট করেছি। তখন হয়তো মুরাদ আমাকে একটা বাচ্চা নেওয়ার সুযোগ দিবে। আমি নীলার মনের ভিতর ঢুকে যাওয়ার চিন্তা ভাবনা করছি। নীলার সব কাজে রেসপন্স করব, কিন্তু আসল কাজটা করব না। আমি বুঝতে পারছি এইভাবে নীলার সাথে আর বেশি দিন থাকা যাবে না। ভার্সিটি থেকে এসে দেখি নীলা ঘুমাচ্ছে। তার মায়াবী মুখটা কি সুন্দর করে তাকিয়ে আছে। আমি অনিচ্ছা সত্ত্বেও নীলার কপালে চুমু খেলাম। নীলা পাশ ফিরে আবার শুয়ে পড়ল। আমি ফ্রেশ হয়ে নীলাকে ডাক দিলাম, নীলা, আমার খিদা লাগছে। দাঁড়াও, আমি নিয়ে আসছি। নীলা একটু পর আমার জন্য খাবার নিয়ে আসে। আমি খেলাম। আমি বললাম, নীলা, তুমি আজকে মিছিল করেছো? হুম। কেন? যাতে নির্বাচনে পাশ করতে পারি। ওকে, তাহলে তুমি নির্বাচন নিয়েই থাকো। মুরাদ, রাগ করিস না।
আমি এখান থেকে বের হতে পারবো না। ওকে, তোমার যা ইচ্ছা তাই করো। আমি বিকালের দিকে ছাদে গেলাম, গিয়ে দেখি জ্যোৎস্না। আমি বললাম, জ্যোৎস্না আপু কেমন আছেন? ভালো, তুমি? ভালো। কেমন চলছে তোমার দিনকাল? এই তো মোটামুটি। আমার সামনে বিয়ে। ভালো। আপু, আমার একটা সমস্যা, যদি একটু হেল্প করতেন। কি বলো? নীলা খালি নির্বাচন করে, এই নিয়ে তাকে আমি প্রতিদিন বোঝাই, কিন্তু সে কোনো কথা কানে নেয় না। আপনি যদি একটু হেল্প করতেন। যে তার স্বামীর কথা শুনে না, তাহলে অন্য আরেকজনের কথা কি শুনবে? তারপরেও একটু কথা বলে দেখবেন। ওকে। আমি যাই। হুম। আমি চলে আসি। কি করব কিছুই মাথায় আসছে না। এইভাবে এক সপ্তাহ চলে গেল। বাবা গ্রামে চলে যায়। গ্রামের বাড়িতে, নতুন বাড়ি হলে মাও চলে যাবে। নীলা জিজ্ঞেস করলে বলি বাড়িতে বেড়াতে গেছে। আমি এই বিষয় নীলার কাছ থেকে সম্পূর্ণ গোপন রাখি। আর সে নির্বাচন নিয়ে ব্যস্ত। এদিকে টাইম দেওয়ার কোনো প্রশ্নই আসে না। নীলাকে কেমন জানি লাগে, তার সাথে কথা বলা, হাসাহাসি। এখন আর ভালো লাগে না। এখন কেন জানি নীলাকে বিরক্তিকর মনে হয়। আমি আস্তে আস্তে নীলার সাথে কথা বলা কমিয়ে দিলাম। ওই তো, আগামীকাল সারাদিন নীলার সাথে একটা কথা বলি নাই। বুঝতেই পারছেন এটা কতটা কষ্টকর। নীলাকে অনেক বোঝালাম, শেষমেশ যেই কদু সেই লাউ। আমি ভাবলাম নীলার মা বাবার সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আমি সময় করে চলে আসি নীলার বাড়িতে। দেখি তার মা বাবা দুজনেই বাড়িতে। হঠাৎ নীলাকে ছাড়া আমাকে দেখে তারা অবাক হয়ে যায়। নীলার মা বলল, বাবা, তুমি এমন সময় একা? নীলা কোথায়? নীলা বাড়িতে। আম্মা আব্বা কিছু কথা আসছিল। নীলারে নিয়ে একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আসলে নীলা খালি নির্বাচন নির্বাচন করে। এই সারাদিন নির্বাচন নিয়ে বাড়ির বাইরে ব্যস্ত থাকে। কত যে বললাম এসব ছেড়ে দিতে, আমরা সুন্দর করে সংসার সাজাই, কিন্তু কে শুনে কার কথা। আপনারা দুজন যদি একটু বলতেন এসব ছেড়ে দিতে, তাহলে খুশি হতাম। আসলে বাবা কি বলবো, সে ছোটবেলা থেকেই স্বপ্ন দেখে আসছে এই এলাকায় নির্বাচন করবে। তাই সে ছোটবেলা থেকে টাকা জমাইছে। তোমার অসুবিধা হলে আমরা অবশ্যই নীলাকে বুঝাবো। ধন্যবাদ। আমি নীলার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাসায় আসলাম। এসে দেখি নীলা ঘরের ভিতর নাচতেছে। আমি মুচকি হাসি দিলাম। আমি বললাম, এত খুশি কেন? সবাই বলছে আমি পাশ করব। ঘরের বাইরে বের হলে কত মানুষ আমাকে ঘিরে ধরে। সেটা তো ধরবেই, কারণ তুমি অনেক সুন্দরী, আর সুন্দরের পূজা করে সবাই। সুন্দরী বলে না, আমি চেয়ারম্যান হব বলে। এখনো কোনো নেতা তোমাকে আহ্বান করে নাই রাতে তার সাথে থাকার জন্য? এটা কি বললি তুই? আবার বল। মুহূর্তের মধ্যে নীলা চোখ মুখের রং পাল্টে গেল। যদি এরকম অফার পাও তাহলে ফোন করে বলে দিও, আজ রাতে আমি বাইরে থাকবো। ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিল গালে। আমি বললাম, সত্যি কথা বললে কারো সহ্য হয় না। নীলা কেঁদে দেয়। কেঁদে কেঁদে আমাকে জড়িয়ে ধরে বলে, তুই এমন কথা বলিস না। এই নীলা শুধু তোর, নীলার সব তোর। নীলার যৌবন রূপ সব তোর, এসব কিছু তোর জন্য। নীলা আমার একটা হাত নিয়ে তার গালে দিল। খুব কষ্ট হচ্ছে নীলা, এর একটা কিছুই আমি পাবো না। এসব কিছু কয়েকদিন পর পথের মানুষের কাছে চলে যাবে। এমন কথা মুখে আনিস না মুরাদ। আমি তোরে ভালোবাসি, তোকে ছাড়া আমি বাঁচবো না। তুই এমন কথা আর বলিস না। প্লিজ নীলা, তুমি এসব ছেড়ে চলে আসো। প্লিজ প্লিজ, তোমার আর আমার জন্য সুন্দর একটা জীবন অপেক্ষা করছে। এসব ছেড়ে দাও। নীলা কিছু বলছে না। আমি আস্তে আস্তে নীলার গালে ধরে নীলার ঠোঁটের কাছে আমার ঠোঁট নিয়ে আস্তে আস্তে লাগিয়ে দিলাম। নীলা চোখ বন্ধ করেছে। নীলা আমার মাথাটা চেপে ধরলো তার ঠোঁটে। আমি পাগলের মতো কিস করছি নীলাও। নীলার শ্বাস ভারী হচ্ছে। আমি ভাবলাম এখনই বাদ দিতে হবে, না হলে নীলাকে আটকানো কঠিন হবে। আমি আস্তে আস্তে নীলাকে ছেড়ে দিলাম। নীলা বলল, কি হলো? ভালোই তো লাগছিল, আবার ধর। মনে হয় মা ডাকছে। এই বলে আমি সোজা ঘর থেকে বেরিয়ে আসলাম। নীলা বুঝতে পারছে না কি বলবে, শুধু তাকিয়ে রইল। আমি ভাবলাম লাভ নাই, যতদিন না পর্যন্ত ওইসব ছাড়বে না ততদিন পর্যন্ত আমাকে পাবে না। আমি 2-3 জায়গায় চাকরির জন্য নিবন্ধন করলাম। এসব বিষয় নীলার কাছে গোপন রাখলাম। তাকে বলে কি করব? আমি বাইরে যাওয়ার সাথে সাথে নীলা ঘর থেকে বের হয়ে পড়ে। আর কি বলবো, এসব কিছু নীলার কাছে গোপন রাখলাম। আমি সোজা বাইরে আসলাম, এসে সিগারেট খেলাম, খেয়ে রুমে ঢুকলাম। রুমে ঢুকলে নীলা বলল, তুই আমার বাবা মার কাছে বিচার দিয়েছিস কেন? মনে চেয়েছে। দেখ, আমাকে নিয়ে প্রতি দোকানে এখানে সেখানে সব জায়গায় কথা হয়। তারা বলে আমি জিতলে এলাকার উন্নতি হবে, এলাকায় শান্তি থাকবে। এসব মানুষের কথা আমি কি করে ফেলে দিতে পারি? আমি ছাড়তে পারবো না। ভালো, তোমার যদি মনে চাই করো, মনে থাকে যেন।
পরে যখন কেঁদে কেঁদে আমাকে জোরে চিল্লাই চিল্লাই ডাকবে তখন আমাকে পাশে পাবে না। নীলা, তুমি এখন বাচ্চা মেয়ে না, ভালো মন্দ বিচার করার বিবেক তোমার মাথায় আছে। হায় রে কপাল আমার, আমারই দোষ কেন যে সুন্দরীর পাগল হলাম। যদি জ্যোৎস্নাকে অথবা তানহাকে বিয়ে করতাম তাহলে কতই না সুখী হতাম। এই বলে রুম থেকে বের হয়ে আসলাম। সোফায় এসে টিভি দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মা এসে বলল, আগামীকাল বাবা আসবে। দিনটা কেটে গেল নীলার সাথে। আর কথা বলি নাই। পরদিন বাবা এসে আমাকে ডাকা শুরু করলো। আমি গেলাম বাবার কাছে। একটা কাগজ ঢিল দিয়ে বলল, এসব কি মুরাদ? আমি কাগজ ধরে দেখি নীলার নির্বাচনের পোস্টার। তার মানে বাবা জেনে গিয়েছে নীলা নির্বাচন করছে। বাবা আবার বলল, কোথায়? তোর বউ কোথায়? আস্তে বাবা, আমার কথা শোনো। কি শুনবো? আমি জানি নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে। কি বললি তুই? নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে? তার কত সাহস! তাড়াতাড়ি তার মাকে ফোন দে। এমন অলক্ষী মেয়ে আমাদের দরকার নেই। শোনো, আমি তোমাদের বুঝিয়ে বলি। বাবা, আমি জানি না যে নীলা নির্বাচনে দাঁড়াচ্ছে। বাসরাতে সে আমাকে বলে, তখন যা হওয়ার হয়ে গেছে। এখন তার কিছু করার নাই। আমি নীলাকে অনেক বোঝালাম, কিন্তু কে শুনে কার কথা। আব্বা মা যা হওয়ার হয়ে গেছে। তোমরা কোনো টেনশন করো না, আমি বিষয়টি দেখছি। তোর বউ যেন আমার সামনে না পড়ে। ওকে, আমি দেখছি। আমি চলে আসলাম। দেখি নীলা চুপচাপ বসে আছে আর আমার দিকে আর চোখে তাকাচ্ছে। আমি হাসি মুখে বললাম, তোমাকে কিছু বলবো না, তোমার যা মনে চাই করো। নীলা কিছু বলল না। আমি চুপচাপ বেলকনিতে গিয়ে বাইরে তাকিয়ে রইলাম। নীলা আমার পাশে এসে দাঁড়ালো আর বলল, তোকে আমি কষ্ট দিতে চাইনি মুরাদ। আমার কষ্ট তো কিছুই না। মা আর বাবা অনেক দুঃখ পেয়েছে তোমার এই অপ্রত্যাশিত কাজে। সরি। সরি বলে কি লাভ? সরি বললে কি আর তুমি এসব থেকে ফিরে আসবে? তুমি তো বুঝতে পারছো না সবাই তোমাকে কি সম্মান করবে। বলবে, দেখো দেখো চেয়ারম্যানের জামাই। সব ছেলেরা তোমাকে দেখে হিংসা করবে। নীলা, তুমি এখনো ছোট রয়ে গেছো। আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এতদিনে তুমি এতদিনে কি? চেয়ারম্যান হয়ে যেতে। আমি যে ভালো সেজন্য তোমাকে বাধা দিচ্ছি। শুনো, এখন তুমি গিয়ে আমার মায়ের কাছে আর বাবার কাছে মাপ চাইবা। বলবা, আর আমি নির্বাচনে দাঁড়াচ্ছি না। বলবো না। বলবা না? না না না। আমি আমার হাত উঠাইলাম চর দিতে, কিন্তু কোনো এক টানে আর পারলাম না চর মারতে। নীলা বলল, মারলি না চল, দেখতাম তোর কত সাহস। এখন যদি আমি একটা ফোন করি তাহলে শত শত ছেলে চলে আসবে। আমি চাইলে তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দিতে পারি। আমি মোবাইল দিয়ে বললাম, এই নাও, এখন তোমার ছেলেদের ফোন দাও। তারা আসুক, এসে আমাকে মেরে বুড়িগঙ্গায় ভাসাই দিক। তুই কি ভাবছিস আমি পারবো না? তুমি আবার না পারতে পারো। আমি কানে কানে গিয়ে বললাম, পারলে করে দেখা। আমি সেখান থেকে চলে আসলাম। আমার আর ভালো লাগছে না। এখন থেকে আর নীলার সাথেই শুবো না। আজ 1 সপ্তাহ হলো নীলার সাথে শুই না। আমি আমার মতো, নীলা নীলার মতো। এদিকে আমার চাকরির ইন্টারভিউর জন্য কল আসলো। এদিকে বাবা মা চলে গেল গ্রামের বাড়িতে। যাওয়ার আগে নীলাকে কয়েকবার বললাম বাবা মার কাছে মাপ চাইতে, কিন্তু কে শুনে কার কথা। এখন আমি আর নীলা একা। আমি ইন্টারভিউ দিলাম। আমার আগের রেজাল্ট ভালো ছিল বলে চাকরিটা হয়ে গেল। কিন্তু সমস্যা একটাই, বাসা থেকে অনেক দূরে। আমি সকালে যাই, বিকালে আসি। নীলা ভাবে আমি ভার্সিটিতে যাই। কিছুদিন পর সন্ধ্যার সময় বাসায় ঢুকলাম। দেখি নীলা আর 5জন ছেলে, 1জন মেয়ে বসে আড্ডা দিচ্ছে। তাদের একজনের হাতে সিগারেট, নীলাও সিগারেট খাচ্ছে। আমি ঘরে ঢুকলে নীলা বলল, এ হলো আমার স্বামী মুরাদ। মাঝখান থেকে একজন ছেলে বলে উঠল, বড় আপু, আপনি বিয়ে করে ফেলেছেন? আমরা তো জানি না। আসলে সবই কপাল। আর মুরাদ কিন্তু খুব ভালো ছেলে, কেউ তার সাথে বেয়াদবি করবে না। ওকে আপু। আপু, আমাদের কাজটা বুঝিয়ে দেন। নীলা আমাকে বলল, মুরাদ, তুই একটু ঘরে যা। ওকে। আমার মাথা পুরো গরম হয়ে আছে। কিছু বলবো না তাকে। আমি ভাবলাম এভাবে আর চলতে পারে না। আরে, আমার তো একটা সম্মান আছে। চেয়ারম্যান হওয়ার পর সবাই বলবে, দেখো দেখো চেয়ারম্যানের জামাই, কিন্তু সেটা বলবে টিটকারি করে। ভাবলাম আজ নীলাকে শেষবারের মতো বলবো, তারপর অন্য কোনো রাস্তা দেখতে হবে। নীলা তাদের সাথে কথা বলে অনেকক্ষণ। এই ফাঁকে আমি তাদের জন্য হালকা নাস্তা নিয়ে যাই। নীলার অহংকারে শেষ নাই। নীলা তাদের ছোটখাটো মিটিং শেষ করলো। আমি পড়তে বসলাম। রাতে খাওয়ার জন্য নীলা আমার জন্য বাইরে খাবার আনে। আমি খেলাম। ভাবলাম আজ একসাথে শুই। আমি শুলাম তাড়াতাড়ি, কারণ সকালে অফিসে যেতে হবে। দেখি নীলা মোবাইল টিপছে। আমি বললাম, নীলা, বলো। মোবাইল রাখো। ওকে, বলো। নীলা, তোমার নির্বাচন আর কতদিন আছে? আর মাত্র 15 দিন। ভালো, তোমাকে শেষবার ওয়ার্নিং দিচ্ছি। তুমি কি এখান থেকে বের হতে পারবে? আর কতবার বলবো? তাহলে শুনো,
এসব ছেলে পেলে নিয়ে ফ্ল্যাটে আসবা না। কেন? আমি না করছি তাই। ওকে, তোমার যা ইচ্ছা। আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে গেলাম অফিসে। অফিস শেষ করে অফিসের আশেপাশে বাসা খুঁজতে লাগলাম। নীলার মুরাদের একই ঘ্যান ঘ্যান, আর ভালো লাগে না। প্রতিদিন একই বিষয় নিয়ে কথা বলে। ভালো হয়েছে তার বাবা মা চলে গেছে, না হলে কত বাধার সম্মুখীন হতে হতো। মুরাদকে নীলা অনেক ভালোবাসে, সেজন্য নীলা এত অসম্মানের পরেও মুরাদের কাছে পড়ে রয়েছে। কিন্তু নীলা বুঝতে পারছে না মুরাদের কি হয়েছে। কিছুদিন ধরে মুরাদ নীলার সাথে খুব ভালো ব্যবহার করছে, খুব হাসি খুশি, সব কাজে রেসপন্স। নীলা বুঝতে পারল মুরাদ তাহলে এতদিনে সবকিছু বুঝতে পারছে। ওই তো সেদিন নীলার মিটিং করে আসতে দেরি হয়েছিল। মুরাদ এগিয়ে গিয়ে নীলাকে নিয়ে আসে। শীত বলে দুজন এক চাদরের ভিতর একজন আরেকজনকে জড়িয়ে ধরে বাসায় আসে, যা দেখে নীলার খুব ভালো লাগে। এই মাসের শেষ কয়েকদিন নীলা মুরাদকে জড়িয়ে ধরে ঘুমায়। মুরাদের প্রতি নীলার ভালোবাসা অনেক বেড়ে যায়। কিন্তু এসব কিছু রীতি ঘটলো ওই দিন দুপুরে। ঘুম থেকে উঠে দেখলো মুরাদের বই কাপড় চোপড় কিছুই নেই, আর টেবিলের উপর একটা চিঠি পেলো। নীলা উঠে পুরো রুম দেখলো, তেমন কিছুই নেই। কয়েকটা বই আর কিছু কাপড় চোপড় পড়ে আছে, সেগুলো পুরাতন। আলমারি খুলে দেখলো মুরাদের কিছুই নেই। তাহলে কি মুরাদ চলে গেল কোথায়? নীলা জোরে জোরে মুরাদ বলে ডাক দিল, তার শব্দই আবার ফিরে আসলো। পুরো ফ্ল্যাট চেক করলো, প্রয়োজনীয় সবকিছু আছে। নীলা নীলা আস্তে আস্তে চিঠির কাছে আসলো। নীলার বুকটা কাঁপছে। মুরাদ কি চলে গেছে? আগে মোবাইল নিয়ে কল করলো মুরাদের নাম্বারে, ফোন বন্ধ। এবার চিঠির কাছে এসে চিঠি হাতে নিল, কাপা কাপা হাতে। চিঠি খুলে পড়তে লাগলো। চিঠিতে লেখা আছে, নীলা, আমি কোনো চিঠি লিখছি না যাতে পরে উত্তর দিতে না পারো। নীলা, একটা কথা তো জানো, স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারিনি। নীলা, আমি তোমার সাথে মোটামুটি অনেক সময় কাটিয়েছি। নীলা, তুমি যখন বলতে আমি কোথাও চলে গেলে আমাকে যেখান থেকে পারো ধরে নিয়ে আনবে, তখন আমার খুব অহংকার হতো। আনলে আবার কি হবে? আমার একই কথা, নির্বাচন করো না। সেরকম কথা তোমাকে শুনতে আর হবে না। আমি চলে গেলাম। এখন তুমি নির্বাচনে বেশি ফোকাস করতে পারবে। দোয়া করি নির্বাচনে পাশ করে এলাকার উন্নতি করতে পারো। সবাই একটা চেয়ারম্যান থেকে এটাই আশা করে, আর সবসময় গরিব দুঃখীদের পাশে থাকবে। দেখবে তুমি ভালো একটা চেয়ারম্যান হতে পারবে। নীলা, আমি দুঃখিত, আমি ভালো একটা স্বামী হতে পারিনি, তোমার কথায় রাজি হতে পারিনি। তোমার সামনে জীবন পড়ে রয়েছে, ভালো একটা ছেলেকে বিয়ে করে মা হওয়ার স্বপ্ন দেখো। খুব ইচ্ছে ছিল বাবা হওয়ার, কিন্তু সেটা হলো না। নীলা, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমার খুঁজতে তুমি বের হয়েও না, কারণ তুমি আমাকে খুঁজে পাবে না। আমি পিছনের সকল পথ বন্ধ করে দিয়েছি। তুমি জেনে খুশি হবে, আমি একটা চাকরি পাইছি। তোমার অন্তরে কি ছিল সেটা আমি আদৌ চিন্তা করে বের করতে পারিনি। শেষ কয়েকদিন তোমার সাথে ভালো ব্যবহার করেছি, কারণ তুমি যাতে বুঝতে পারো তোমার জীবনে আমি কতটুকু গুরুত্বপূর্ণ ছিলাম। কিন্তু তুমি সময় থাকতে গুরুত্ব দাওনি। আহ নীলা, তুমি যদি আমার কথা শুনতে, তাহলে হয়তো পৃথিবীর একমাত্র সুখী সংসার আমরা হতাম। নীলা, তুমি চেয়ারম্যান হতে চাও, সেটা বিয়ের আগে বলতে, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম না। কারণ আমি সিম্পল একটা সুখের সংসার দেখতাম। এখন বুঝতে পারছি, বড় লোকেরা বড় লোকের ঘরে মানায়, গরিব গরিবের ঘরে মানায়। বড় লোক যখন গরিবের ঘরে যায়, তখন শুরু হয় সমস্যা। সেটা হয়েছে তোমার আর আমার মাঝে। তুমি দেখতে বড় হওয়ার স্বপ্ন, আর আমি দেখতাম সিম্পল জীবনযাপন। তোমার স্মৃতি হিসেবে তোমার দেয়া চরগুলো থাকবে আমার সাথে। আর হ্যাঁ, অবশ্যই নামাজ পড়বে। নির্বাচনে পাশ করতে পারো সেজন্য দোয়া করবে। আমিও দোয়া করি তুমি ভালো একটা চেয়ারম্যান হও। আমাকে পাওয়ার জন্য কখনো দোয়া করবে না, কারণ আল্লাহ কারো দোয়া ফেলায় না। সবশেষে বলবো, তুমি ভালো একটা স্বামী নাও, মা হওয়ার স্বপ্ন দেখো, আর ভালো একটা চেয়ারম্যান হওয়ার চেষ্টা করো। আর তোমার বাবার দেয়া টাকাগুলো আমার বালিশের নিচে আছে। নীলা, আমার বউ, আমার ভালোবাসা, সারা জীবন সুখে থেকো। নীলার চোখের পানি চিঠির অনেকখানি ভিজে গেছে। নীলা কি করবে বুঝতে পারছে না। এখন কেমন যেন একা একা লাগছে। আরেকবার নীলার মনে হচ্ছে ভালোই হয়েছে, খালি খালি সারাক্ষণ ঘ্যাং ঘ্যাং করতো। নীলা আস্তে আস্তে চোখের পানি মুছলো, বিছানায় এলিয়ে চিন্তা করতে লাগলো। বালিশের নিচে হাত দিয়ে দেখে টাকা, অনেক টাকা। নীলার কেমন যেন ভয় ভয় করছে। নীলা একা এই বাসায় থাকতে পারবে না। মুরাদ বলছে চাকরি পেয়েছে, কোথায় পেয়েছে সেটা জানতে হবে। সেটা জানতে পারলে তার ঠিকানা বের করা যাবে। নীলা পুরো ফ্ল্যাট খুঁজলো, এরকম কিছুই পেল না। নীলার মনে হলো কে জানি দরজায় টোকা দিচ্ছে। খুলে দেখে জ্যোৎস্না। জ্যোৎস্নাকে দেখে নীলা হাউ মাউ করে কেঁদে উঠলো, আর জ্যোৎস্নাকে জড়িয়ে ধরলো। জ্যোৎস্না বলল, নীলা, কাঁদছস কেন? আর মুরাদ কোথায়? চলে গেছে আমাকে ছেড়ে।
সেটা তোর জন্য আরো ভালো হয়েছে। এখন শান্তি মতো তুই নির্বাচন করতে পারবি, আর তোকে কেউ বাধা দিবে না। না না, এ হতে পারে না। সেজন্য মুরাদ আমাকে ছেড়ে চলে যাবে? আমি তোকে আগেই বলেছি মুরাদের কথা মতো চল। হুম, কিন্তু সে চলে যাবে কেন? তুই তার কথা 16 শুনুস নাই। তুই যদি তার কথা মতো চলতি, ইস, তোর জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমি কোনো কথার অবাধ্য হতাম না। এখন আমি কি করব? তাকে ছাড়া কিভাবে থাকবো? তোর যেটা প্রাপ্য তুই সেটাই পাইছস। তাকে আমি ভালোবাসি। এমন ছেলেও পাওয়া যায় বইয়ের কারণে বাড়ি থেকে চলে যায়। আমি তাকে ছাড়া থাকতে পারবো না। তাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আল্লাহ, তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দাও। শোন, সে মনে হয় আর আসবে না। তুই এখানে থাকতে পারবি না। ঘন্টা 3 আগে আমার কাছে মুরাদ গিয়েছিল, তারপর এই কাগজটা আমার কাছে দিয়ে যায়। কাগজে কি আছে? শুনবি? বলো। জ্যোৎস্না আপু, তুমি আমার একটা কাজ করে দিও। আমি চলে যাচ্ছি নীলাকে ছেড়ে। নীলা তো এখানে একা থাকতে পারবে না, আর যদি থাকে তাহলে বলবেন কাউকে সাথে নিয়ে থাকতে, কারণ রাতে বুঝতে পারবে রাতটা তার জন্য কতটা নিষ্ঠুর। নীলা যদি চলে যায় তাহলে ফার্নিচার গুলো নিচের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিয়েন। আর কিছু টাকা আছে। না, আমি এখানেই থাকবো। শেষমেশ আমি এই ঘরটা নিয়ে আমি বেঁচে থাকতে চাই। আমি শিওর মুরাদ আমাকে অনেক ভালোবাসে। সে একদিন ফিরে আসবে। সে একদিন ফিরে আসবে। সেটা তোর কপাল। তার আগে তোকে নির্বাচন থেকে বেরিয়ে আসতে হবে। হুম, তোর বিয়ের আর কয়দিন আছে? আর 13 দিন। এখন থেকে নিয়ে বাকি দিনগুলো তুই আমার সাথে থাকবি রাতে। ওকে, পরে। দেখি, আমি যাই, মনে হয় মা ডাকছে। একটু পর একেবারে চলে আসিস। ওকে। জ্যোৎস্না চলে গেলে নীলা ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাগ্যের জোরে অফিসের পাশে একটা ব্যাচেলর ফ্ল্যাট পেয়ে যাই, সেখানে উঠি। ভাবলাম আজ সবকিছু সমাপ্তি হলো। নীলাকে ভালো লাগতো, কিন্তু নীলার নির্বাচন ভালো লাগতো না। আমি যে রুমে সিট নিলাম সেই রুমে আরো দুজন আছে। তারা দুজন চাকরিজীবী, তাই আমাদের ফাইজলামো করার কোনো প্রশ্নই আসে না। যাই হোক, পরদিন সকালে অফিসে গেলাম। আমার মুখ থেকে হাসি নামক শব্দটি উধাও হয়ে গেছে। অধিকাংশ সময় আমি নীলাকে নিয়ে চিন্তা করি। ফেলে এসেছি, আবার কোনো ভুল করিনি তো? যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে? কিছু ভালো লাগছে না। অফিসে কত মানুষ হাসাহাসি করে, আমি সারাক্ষণ আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি। সারাক্ষণ নীলার মুখটা সামনে ভাসে। অফিসের ম্যানেজার সবাইকে ডাক দিল, আমিও গেলাম। আমি গিয়ে পিছনে এক কোণায় দাঁড়িয়ে রইলাম। এক একজনকে এক এক কাজ দিয়ে বিদায় করছে ম্যাডাম। সবার পরে আমার সিরিয়াল আসলো। মেয়েটা আমার থেকে মনে হয় 3 বছরের ছোট। ছোট হলে কি হবে, বস তো বসই। আমাকে আমার কাজ দিলে আমিও চলে আসি। অফিসে কত মেয়ে, সারাক্ষণ নীলার কথা মনে পড়ে। নীলা এখন কি করছে? মনে হয় কাঁদছে, আবার মনে হয় সে তো এখন খুশিতে নাচছে, কারণ তাকে বাধা দেওয়ায় আর কেউ নেই। দূর, যেটা চলে গেছে সেটা গেছেই, এখন কাজে মনোযোগ দেই। অফিস শেষ করে রুমে এসে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে রইলাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর পাশের একজন বলল, তার নাম সাজ্জাদ। ভাই, আপনি এরকম সবসময় নীরব আর মুখ গোমড়া করে রাখেন কেন? কোনো সমস্যা? আমাদের বলেন, দেখি হেল্প করতে পারি কিনা। ভাই, আপনার কি বউ আছে? হ্যাঁ ভাই। তার কথা আপনার মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়ে। প্রতিদিন কথা বলি, আজকে তো কয়েকবার কথা বললাম। ভাই, আমি আমার বউকে সারা জীবনের জন্য ছেড়ে চলে এসেছি, তাই ভাই তার কথা চিন্তা করি। কেন ভাই, আপনি আপনার বউকে ছেড়ে চলে এসেছেন? ভাই, শখের বশে এক সিনিয়র আপুকে বিয়ে করেছিলাম। বিয়ের পর তার কথা আমি শুনতাম, কিন্তু সে আমার কথা শুনতো না, তাই ছেড়ে চলে এসেছি। ভেরি ইন্টারেস্টিং। আমরা দেখি যত কম বয়সী মেয়ে, আর তুমি কি না সিনিয়র আপুকে বিয়ে করো? থাক ভাই, যা হওয়ার হয়ে গেছে। এখন সামনে ফোকাস করেন, দেখবেন আরো ভালো মেয়ে কপালে আসবে। হুম, আমি পড়তে বসলাম, কারণ আমাকে ভার্সিটি শেষ করতে হবে। এটা বেসরকারি, যে কোনো সময় চাকরি চলে যেতে পারে। পরদিন অফিসে গেলাম, সারাদিন অফিস করলাম, কারোর সাথে কথা বলিনি। সবাই টিফিন করে আর আমি নীলার কথা চিন্তা করি। সে কি এখনো ঠিক আছে নাকি? আমি নেই বলে কারোর সাথে কামে লিপ্ত হয়েছে? না না, নীলা এরকম মেয়েই না। ভাবলাম নীলাকে একটা নজর দেখে আসবো, আগামীকালই যাব। অফিস শেষ করে চলে আসব। এক লোক এসে খবর দিল ম্যানেজার ডাকছে। আমি অফিসে গেলাম। ম্যাডামকে দেখে আমার মেজাজ গরম হয়ে যায়। ম্যাডাম, এটা কোনো কাপড় পরলো? একটা টাইট জিন্স আর টাইট শার্ট, ঠোঁটে লিপস্টিকে ভরা, চুলগুলো মাথায় পাহাড় করে রেখেছে। আমি লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। নীলাকে আমি জিন্স অবস্থায় 2 দিন দেখেছি, তারপরেও প্রথম প্রথম। আর সবসময় নর্মাল পোশাক পরতো, যার কারণে নীলাকে আমার অনেক ভালো লাগতো।
আর শাড়ি পরা অবস্থায় দেখলে মনে হতো রিয়ান ভাইয়ের কথাটা, কোন গ্রহ থেকে এসেছো তুমি, যেখানে শুধু রূপের চর্চা করা হয়। এখন নীলার শাড়ি পরা মুখটা মনে হলে শরীরে কাঁপুনি দিয়ে ওঠে। বসেন। আমি মাথা নিচু করে চেয়ারে বসলাম। আবার বলল, মুরাদ ভাই, এখানে কি আপনার কোনো কাজ করতে অসুবিধা হচ্ছে? না। তাহলে সব সময় এমন মনমরা হয়ে থাকেন কেন? দুদিন একেবারে বেশি। আমার মতে এই অফিসে আসার পর একমাত্র আমার সাথে আপনি কথা বলেছেন। কেন? কারণ জানতে পারি? না, আমি শুধু আমার কাজ করব। এমন মানুষ হয়? আপনার বাড়িতে দেখলাম আপনি বিবাহিত। আপনার ওয়াইফের সাথে কোনো সমস্যা হয়েছে? সেরকমই ধরতে পারেন। এটা কোনো সমস্যা হলো? সেজন্য আপনি যাওয়ার সময় তার সবচেয়ে বেশি পছন্দের জিনিসটা নিয়ে যাবেন। দেখবেন সব ঠিক হয়ে যাবে। হুম। আমি চলে আসলাম। হিসেব করে দেখলাম নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। পরদিন অফিস বন্ধ, তাই সময় করে রাতে এলাকায় আসলাম, যাতে কেউ না চিনতে পারে। শীতের রাত, মুখে মাফলার জ্যাকেট বেঁধে, সাথে মাথায় ক্যাপ দিয়ে রাস্তায় হাঁটছি। হাঁটতে হাঁটতে বাসার সামনে গেলাম। বাসার নিচে দাঁড়িয়ে আর চোখে বেলকনিতে তাকাচ্ছি। দেখি বাতি জ্বালানো। তার মানে নীলা এখানেই আছে। সে কি কাঁদছে নাকি হাসছে, সেটা যদি দেখে যেতে পারতাম। অপেক্ষা করি, যদি বেলকনিতে আসে। বেশি অপেক্ষা করতে হলো না, না চাওয়ার চেয়ে বেশি পেয়ে গেলাম, যেটা দেখে নীলার আসল মুখোশ উন্মোচন হয়ে গেল। দেখি 3জন ছেলে আর 4জন মেয়ের সাথে নীলা হাসতে হাসতে বের হচ্ছে, যেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভাবলাম আমার ধারণা সব ভুল। আমি ভাবছিলাম নীলা বোধহয় মন খারাপ করে বসে আছে, কিন্তু না, নীলা নীলার মতো নির্বাচনের কাজ করছে। থাকুক সে তার নির্বাচন নিয়ে, আমি থাকি আমার মতো। আর নীলার চিন্তা মাথায় আনবো না, এলাকার নাম মুখে নিব না। আমি মন খারাপ করে বাসায় চলে আসলাম। সারা রাত ঘুম নাই। কি করব? আমি নীলাকে ছেড়ে চলে আসলাম, অথচ আমি বেশি কষ্ট পাচ্ছি। আর এদিকে নীলা খুশিতে শেষ। শখের বসে গিয়েছিলাম সিনিয়র মেয়েকে বিয়ে করতে, আবার সে বলে এলাকার ডন। এমন ফালতুমি আমার কপালে জুটলো। সে বলে আমার বউ। দূর, ঘুমাই। এসব চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে যাই। এদিকে নীলা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে, কারণ মুরাদকে ছাড়া নীলার এক মুহূর্ত ভালো লাগে না। সারাদিন ঘরে নীলা একা, কিছু ভালো লাগে না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। এখন নীলা মুরাদের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে। দুদিন ধরে নীলা নির্বাচনের কোনো কাজে যাচ্ছে না, কারণ তার মন ভালো না। কি বলবে গিয়ে নীলা? ওই দিন রাতে নীলাকে তার সাথের লোকেরা দাওয়াত দিল। নীলা বলে দিয়েছে আসতে পারবে না, কিন্তু হলো কি, রাতে কয়েকজন বাসায় এসে হাজির। তাদের জোড়াজড়িতে নীলা তাদের সাথে গেল। সেখান থেকে এসে জ্যোৎস্নাকে কল দিল। জ্যোৎস্না আসলো। রাতে জ্যোৎস্নার সাথে ঘুমাই। দুজন শোয়ার পর জ্যোৎস্না বলল, এসব তুই ছাড়বি? এসব ছাড়লে দেখ মুরাদ তোর কাছে ফিরেও আসতে পারে। সত্যিই মুরাদ আবার আমার কাছে ফিরে আসবে? যখন শুনবে তুই আর নির্বাচনে দাঁড়াচ্ছিস না, তখন বুঝতে পারবে তুই মুরাদের কথা শুনছোস। কি করে বুঝবো? সে কি এই দেশে আছে নাকি, নাকি নতুন বিয়া করে ফেলছে? এই বলে নীলা কেঁদে দিল। লীলা, কাঁদিস না, তার জন্য দোয়া করবেন। সে যেন ভালো থাকে। দেখবি একদিন ঠিকই আল্লাহ তোদের দুজনকে মিলিয়ে দেবে। নীলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর মোবাইল থেকে ছবি বের করে মুরাদকে দেখছে। এসব দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে যায়। সকালে উঠে নীলা নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে মুরাদকে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি পরদিন অফিসে যাই। গতকাল থেকে আজকে আমার মনটা বেশি খারাপ। অফিস শেষ করে চলে আসব, একজন এসে বলে গেল ম্যাডাম ডাকছে। আমি ম্যাডামের অফিসে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। বললাম, বসেন। আমি আস্তে আস্তে বসলাম। এখন আপনি আমার সামনে হাসি দেবেন। পারবো না। দেন বলছি, দেন, না হলে আপনার চাকরি নট। আমি হাসি দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু হাসির বদলে ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলাম। এটা কি হলো? আমি বললাম হাসতে আর আপনি কিনা কাঁদছেন। প্লিজ কাঁদবেন না। এই নিন টিস্যু। টিস্যু নিয়ে আমি চোখ মুছলাম। ম্যাডাম বলল, এক্স্যাক্টলি আপনার সমস্যা কি আপনি আমাকে খুলে বলবেন? হুম। আপনার ওয়াইফ কি মারা গেছেন? না, তবে বেঁচে থেকেও আমার সাথে নেই। আমি বুঝেছি। যান, আপনাকে কিছুদিন ছুটি দিলাম, বউকে নিয়ে কোথা থেকে ঘুরে আসেন। হুম। আমি চলে আসলাম, কিন্তু পরের দিন আমি অফিসে যাই। ম্যাডাম অবাক হয়ে যায়, কিন্তু কিছু বলল না। আমি হিসেব করলাম নীলার নির্বাচন হতে আর সপ্তাহ 7 দিন আছে। কিছু ভালো লাগছে না, কেন জানি মন চাচ্ছে নীলাকে আরেকটা নজর দেখতে। দূর আমার বেহায়া মনে, আমি আর নীলার কথা মনে আনবো না। ভাবলাম আরেকটা বার দেখেই আসি, এটাই শেষ।
পরদিন রেডি হয়ে রাতে বের হলাম। কিছুক্ষণ জার্নি করার পর এলাকায় পা রাখলাম। আমার উদ্দেশ্য বাসায় নিচে দাঁড়িয়ে তার হাসি মুখটা দেখে চলে আসবো। বাসার কাছে চলে আসলাম, এমন সময় একটা নারী চিৎকার আসছে। আমি আস্তে আস্তে হেঁটে আরো কাছে গেলাম। চিৎকার চেনা চেনা লাগছে। কাছে গিয়ে দেখি নীলা। আমার সারা শরীরে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। দেখি 4জন ছেলে নীলাকে ঘিরে ধরেছে। একজন বলছে, তুই নির্বাচন করবি? শালিকে ধর, তার নির্বাচনের স্বাদ মিটিয়ে দেই। ভাবলাম তারা বিপক্ষ দলের কেউ। একজন ছেলে নীলার দিকে আগাচ্ছে। আমি বুঝতে পারছি না নীলাকে তারা কি করবে। দেখি ওনা টান দিয়ে সরিয়ে দিতে চাইলো। আমার মাথায় রক্ত উঠে গেল। ভাগ্যবশত আমার পাশে একটা বেলচা ছিল। আমি মুখটা ভালো করে ঢেকে নিলাম যাতে নীল না বুঝতে পারে। বেলচা নিয়ে আগালাম। যেহেতু চারদিকে অন্ধকার, তাই একদিক থেকে উদয় হয়ে যে নীলার ওড়না দিয়ে টান দিল, তার পিঠে গিয়ে আঘাত করলাম। শালা! জোরে এক চিৎকার দিয়ে নিচে শুয়ে পড়লো। আমি আবার অন্ধকারে চলে গেলাম। আমি তাদের দেখছি, কিন্তু তারা আমাকে দেখছে না। তারা সতর্ক হয়ে গেল। আমি জায়গা পরিবর্তন করে আরেকটার পিছনে গিয়ে তার পায়ে আঘাত করলাম। সেও চিৎকার করে শুয়ে পড়লো। আমি আবার অন্ধকারে চলে গেলাম। আমি আবার জায়গা পরিবর্তন করে আরেকটার পিছনে গিয়ে তার ঘাড়ে আঘাত করলাম। সেও শুয়ে চিৎকার করতে লাগলো, ও মা গো, ও মা, ও মা গো। আমার অন্ধকারে চলে গেলাম। আমি অন্ধকারে চলে গেলাম। যেহেতু শীতের রাত, কুয়াশা, কিছুই দেখা যায় না। আবার রাত। আরেক হালা চিৎকার করে বলছে। শালা, কে রে তুই? সাহস থাকলে সামনে আয়। আমি আস্তে আস্তে পা টিপে তার পিছনে গিয়ে দাঁড়ালাম। শেষমেশ সে বুঝতে পারে, কিন্তু ততক্ষণে আমার হাত রেডি। সে ঘুরে আর আমি তার কানের নিচে নরম জায়গায় ঘুষি চালালাম। সে দাঁড়ানো থেকে অজ্ঞান হয়ে ডাইরেক্ট রাস্তায় পড়লো। একজনকেও মাথায় আঘাত করলাম না, যদি মারা যায়। আমি আবার অন্ধকারে চলে গেলাম। বাকি 3জন তাকে উঠিয়ে দৌড়। তারা চলে গেলে আমি নীলার সামনে প্রকাশ হলাম। তার সামনে বেলচা ঢিল দিয়ে রাস্তায় ফেলে ঘুরিয়ে উল্টো হয়ে হাঁটা ধরলাম। কিন্তু নীলার চালাক চোখ আমাকে চিনতে পারে। নীলা আমাকে ডাক দিল, মুরাদ, মুরাদ। এবার অনেক জোরে। কিন্তু আমি আমার মতো হাঁটছি। নীলা কাঁদে আর ডেকেই যাচ্ছে, মুরাদ, মুরাদ, আমার কথা শোনো। কিন্তু আমি আমার হাঁটা থামালাম না, কারণ পিছনে ফেরার টাইম নেই। আস্তে আস্তে নীলার মুরাদ, মুরাদ ডাক মিলিয়ে গেল। আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম। মুরাদ ডাক ডেকেই যাচ্ছে নীলা, কিন্তু কে শুনে কার কথা। নীলা বাসায় এসে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। কাঁদছে আর বলছে, আমি কি দোষ করছিলাম? কেন তুই আমাকে এত বড় শাস্তি দিচ্ছস? কে জানি দরজায় টোকা দিল। খুলে দেখে জ্যোৎস্না। জ্যোৎস্নাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠল। বলল, মুরাদ ছিল ওটা। মুরাদ আমার কাছে আসছিল, আমাকে শয়তানগুলোর হাত থেকে রক্ষা করেছে। কোথায় সে? কই? কখন দেখছস? আমাকে বুঝিয়ে বল। আমি ডাক্তারের দোকান থেকে আসছিলাম ওষুধ নিয়ে, তখন 4জন ছেলে আমাকে ঘিরে ধরলো। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম। তখন কোথা থেকে জানি এক ছেলে তাদের মায়ের দিল। ছেলের মায়ের সামলাতে না পেরে তারা চলে যায়। আমি ভালো করে খেয়াল করে দেখি ওটা মুরাদ। আমি কতবার যে ডাকলাম মুরাদ, মুরাদ বলে, কিন্তু সে আসলো না। আবার কাঁদা শুরু করলো নীলা। জ্যোৎস্না নীলাকে সান্ত্বনা দিতে লাগলো। দেখছস, মুরাদ সারাক্ষণ তোর উপর চোখ রাখছে। তুই ভালো করে চল। আমি যে কাঁদছি কষ্টে, সে কি শুনতে পাচ্ছে না? হয়তো। আর কাঁদিস না, ঘুমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। নীলা শুয়ে পড়ল। শুয়ে ভাবতে লাগলো, নীলা, মুরাদ আমার আশেপাশেই আছে। আমি যদি মুরাদের কথা মতো চলি, হয়তো মুরাদ আবার আমার কাছে ফিরে আসবে। আমি সেটাই করব। নীলা বুঝতে পারছে ঘরের মধ্যে ছেলে মানুষের কি দরকার। এখন নীলা বুঝতে পারে এসব নির্বাচন হলো ছেলে মানুষের জন্য, মেয়েদের জন্য হলো ঘর। যখন মেয়ে ছেলের জায়গায় যায়, তখনই শুরু হয় ঝামেলা। আর আমি মুরাদকে ছাড়া কিছু কল্পনা করতে পারি না। মুরাদ আমার সব। এসব চিন্তা করতে করতে নীলা ঘুমিয়ে যায়। পরদিন ওঠে। এভাবে 5 দিন চলে যায়। নির্বাচনের আর 2 দিন আছে, কিন্তু মুরাদ আর আসে না। শেষমেশ নীলা নির্বাচন থেকে অব্যাহতি নেয়, কারণ তার দরকার মুরাদকে। আর নির্বাচন না করলে মুরাদ আসবে। মুরাদকে নিয়ে নীলা বাকিটা জীবন পার করে দিতে চায়। আজ 5 দিন হয়ে গেল। আমি ওই দিনের ঘটনা ভুলতে পারছি না। নীলার মুরাদ, মুরাদ ডাকটা কেন জানি এখনো আমার কানে বাজছে। আমার মন বলছিল, যা গিয়ে তোর ভালোবাসাকে জড়িয়ে ধর। কিন্তু আমার পা সামনে হেঁটে চলে এসেছে। নীলাকে আমার অনেক মায়া লেগেছে, কারণ নীলা আগের থেকে অনেক শুকিয়ে গেছে। কেমন যেন নীলার মুখে সেই লাবণ্যতা নেই। আমি বুঝতে পারছি নীলা অনেক কষ্টে আছে। কিন্তু এত কষ্টের পরেও কি নীলা নির্বাচন ছেড়ে আমার কাছে মাপ চাইবে? আমার মা বাবার কাছে মাপ চাইবে? কে জানি। 6 দিনের মাথায় আমি অফিস শেষ করে চলে আসছি। এক লোক এসে বলল, ম্যাডাম ডাকছে। ম্যাডামের নাম তানিয়া। আমি অফিসে গেলে ম্যাডাম বলল, আপনার নাম কি? আপনার ওয়াইফের নাম কি? সেটা না বললে হয় না।
বাড়ি কোথায়? নরসিংদী। ওকে যান। আমি ম্যাডামের কাজ করবার কিছুই বুঝলাম না। নির্বাচনের 2 দিন পর গেলাম এলাকায় শিওর হতে নীলা নির্বাচনে পাশ করেছে কিনা। আমি এলাকায় ঢুকে এক লোককে জিজ্ঞেস করলাম, ভাই এই এলাকার চেয়ারম্যান কে? আগে যে ছিল সে। মানে তাহলে আপনাদের বড় আপু নির্বাচনে পাশ করে নাই? আরে ভাই, আর বললেন না, কত আশায় ছিলাম বড় আপু পাশ করলে এলাকার অনেক উন্নতি হবে, কিন্তু হলো কি, নির্বাচনের 2 দিন আগে বড় আপু নির্বাচন থেকে অব্যাহতি নেয়। পরে আর কি হবে, আগে যে আছে সেই পাশ করে। আমি লোকটাকে ধন্যবাদ বলে চলে আসলাম। ভাবলাম তাহলে নীলা এতদিনে আমার কথা শুনছে, কিন্তু সে সময় থাকতে শুনেনি। অতএব আমি আর নীলার কাছে যাচ্ছি না। এদিকে নীলা একা হয়ে গেল, কারণ জ্যোৎস্নার বিয়ে হয়ে গেছে। নীলা রাতে কিভাবে থাকবে? বাড়িতেও নীলা কিছু বলে নাই। নীলা ভাবলো সারা রাত মুরাদের কথা চিন্তা করে কাটিয়ে দিবে। নীলা রাতে অনেক ভয় পায়, বুঝতে পারছে মুরাদ তার কাছে এতদিন কি ছিল। রাতে নীলা ঘুমাতে পারে না ভয়ে, শেষ রাতে ঘুমিয়ে যায়। নীলা চিন্তা করছে আজকে রাতে কিভাবে থাকবে। নীলার এক ফুফাতো বোনের কথা মনে পড়লো, তার নাম তানিয়া, খুব হ্যান্ডসাম আর নীলাকে খুব সম্মান করে। নীলা ভাবলো তানিয়াকে ফোন করে দেখা যায় কয়েকদিন থেকে যায় কিনা। পরেরটা পরে দেখা যাবে। নীলা তানিয়াকে ভিডিও কল দেয়। তানিয়া ফোন ধরে। আসসালামু আলাইকুম তানিয়া, কেমন আছো? জি আপু, ভালো। তুমি কেমন আছো? এই তো ভালো। তোমার চেহারা তো তা বলছে না। আমার চেহারা কি বলছে? মনে হচ্ছে তুমি অনেক কষ্টে আছো, কেমন যেন আগে থেকে শুকিয়ে গেছো। শোনো, এখন থেকে তুমি আমার কাছে থাকবে। কেন, তুমি না বিয়ে করেছো? তোমার জামাইয়ের কি হয়েছে? ওর কথা আর বলিস না। এখন তুমি বলো কখন আসবা। অফিস শেষ করে চলে আসবো। কাপড় চোপড় নিয়ে আসবা, কিছুদিন থাকবা, ওকে? ওকে, চলে আসবো। নীলা ভাবলো যাক একটা ব্যবস্থা হলো। এখন কিছু রান্না করতে হবে তার জন্য। নীলা তার জন্য অনেক কিছুই রাঁধলো। রাত্রেবেলা তানিয়া আসলো, তানিয়াকে খাওয়ালো। তানিয়ার অনেক ক্লান্ত লাগছে, তাই তানিয়া ঘুমিয়ে যায়। সকালে উঠে আবার তানিয়া অফিসে চলে যায়। নীলা সারাদিন ঘরের ভিতর কাটিয়ে দেয়। বিকালের দিকে তানিয়া অফিস শেষ করে আসলে তারা একসাথে খেলো। খাওয়ার সময় তানিয়া জিজ্ঞেস করলো, আপু, তোমার হাজবেন্ড কোথায়? এই বিষয়ে জিজ্ঞেস না করলে হয় না? না, তোমাকে বলতেই হবে। তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো। আগে সবসময় তোমার মুখে হাসি লেগে থাকতো, আর এখন তোমার কি অবস্থা হচ্ছে! দিন দিন শুকিয়ে কাঠ হচ্ছ। ঠিক মতো কি খাওয়া দাওয়া করো না? এটা নিশ্চয়ই তোমার পিচ্ছির হাজবেন্ডের কারণে। সে কোথায়? খাওয়ার পর তোমাকে বলি। ওকে, খাওয়া দাওয়া করে দুজনে বিছানায় বসলো। তানিয়া বলল, এবার বলো। সে আমাকে ছেড়ে চলে গেছে। কি? এটা কি করে সম্ভব? সারা জীবন শুনে এসেছি স্বামীর জ্বালায় মেয়েরা বাপের বাড়ি চলে যায়। এ তো দেখছি পুরো উল্টো। তুমি কি এমন করেছো যার কারণে তোমাকে ছেড়ে চলে যেতে হলো? তার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তার কথা শুনিনি। বুঝেছি। তুমি এখানে কেন পড়ে রয়েছো? সে যেহেতু তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে তুমি বাড়ি চলে যাও। একা একা ভয় করে না? করে। যদি সে আবার ফিরে আসে, সেই অপেক্ষায় বসে আছি। ও, আমার ঘুম ধরেছে। শুয়ে পড়ো। তানিয়া শুয়ে পড়ল। নীলাও শুয়ে পড়ল। তানিয়া জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, তোমার হাজবেন্ডের নাম কি? মুরাদ। তার বাড়ি জানি কোথায়? নরসিংদী। আপু, তার একটা ছবি দেখাও তো। নীলা মুরাদের একটা ছবি দেখায়। তানিয়া তাদের কাহিনী সব বুঝতে পারে। এদিকে নীলা আপু মুরাদের জন্য কেঁদে কেঁদে শেষ, আর ওদিকে মুরাদ নীলা আপুর জন্য কেঁদে কেঁদে শেষ। এখন দুজনকে মিলিয়ে দেওয়ার দায়িত্ব তানিয়ার। তানিয়া চিন্তা করলো নীলা আপুকে কিছু বুঝতে দিবে না, দুজনকে সারপ্রাইজ দিবে। তানিয়া বলল, আপু, তুমি তো সারাদিন ঘরেই বসে থাকো, আগামীকাল চলো না আমার অফিসে। না রে, আমি যেতে পারবো না। চলো না প্লিজ, তোমার অনেক ভাল লাগবে। কখন আসবি? যাবো, আর গিয়ে 1 ঘন্টা পর চলে আসবো। ওকে, সকালবেলা মন চাইলে। মন চাইলে না, তোমাকে যেতেই হবে। ওকে। নীলা ঘুমিয়ে যায়। সকালে উঠে নাস্তা করে তানিয়ার সাথে চলে আসে তানিয়ার অফিসে। গিয়ে তানিয়া যে অফিসে বসে কাজ করে সেখানে গিয়ে বসলো। তানিয়া বলল, আপু, তুমি একটু বসো, আমি আসছি। ওকে, তাড়াতাড়ি চলে আসিস। ওকে। একটু বসলো নীলা, কে জানি অফিসে প্রবেশ করলো। নীলার পাশের চেয়ারে বসলো। নীলা মাথা নিচু করে বসে আছে, ভালো লাগছে না। একটু বসলো, ভাবলো উঠে বাইরে চলে যাবে, কিন্তু নীলার নাকে পরিচিত একজনের ঘ্রাণ আসছে। বুকের ভিতর কেমন যেন চিনচিন করে উঠলো।
মনে হচ্ছে পাশের লোকটার কাছ থেকে। নীলা আস্তে আস্তে মাথা উঁচু করে আর চোখে লোকটার দিকে তাকালো। তাকিয়েই অবাক হয়ে গেল, এ তো দেখি মুরাদ। নীলার চোখটা বিশ্বাসই করতে পারছে না। পাশে বসা ছেলেটা মুরাদ। নীলা কেন জানি বিশ্বাস করতে পারছে না পাশে বসা ছেলেটা মুরাদ। শিওর হতে ডাক দিল, মুরাদ, মুরাদ, মুরাদ। ডাকে আমার ঘুম ভেঙে যায়। স্বপ্নে দেখতেছিলাম নীলা আমাকে ডাকছে। চোখ খুলে দেখি সাজ্জাদ ভাই ডাকছে। বলল, ভাই কখন থেকে ডাকছি, উঠেন না। ভাই স্বপ্ন দেখছিলাম। আমি বুঝছি, স্বপ্নে দেখছিলা বউ তোমাকে ডাকছে, সেজন্য উঠতে মন চায় না। হুম, আপনি কি করে বুঝলেন? ভাই এমন আমার অনেক হয়েছে। ও, অভিজ্ঞতা আছে আপনার? হুম। আমি ফ্রেশ হয়ে খেয়ে অফিসে চলে আসলাম। একটু পর একজন এসে বলল, তানিয়া ম্যাডাম ডাকে। আমি অফিসের সামনে আসলে একজন বলল, ভিতরে গিয়ে বসতে, ম্যাডাম আসবে। আমি ভিতরে ঢুকে দেখি এক চেয়ারে একটা মেয়ে বসে আছে। আমি মেয়েটার দিকে না তাকিয়ে চুপচাপ বসে পড়লাম। অনেকক্ষণ হয়ে গেল, ম্যাডাম আসছে না, কিন্তু কেমন যেন একটা ঘ্রাণ আমার নাকে আসছে। কেন জানি মনে হচ্ছে এটা নীলার শরীরের ঘ্রাণ। তার মানে পাশের মেয়েটা নীলা। আমি তাকাতে যাব, কিন্তু ততক্ষণে মেয়েটা মুরাদ বলে ডাক দিল। আমি তাকিয়ে দেখি আসলেই নীলা। আমি যেন একটা শক খেলাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, শুধু তাকিয়ে রইলাম। নীলাও আমার দিকে তাকিয়ে রয়েছে, কিছু বলছে না। অনেকক্ষণ পার হয়ে গেল। আমি খেয়াল করলাম নীলার মুখের রং পাল্টে যাচ্ছে। নীলা চেয়ার থেকে উঠে আমার শার্টের কলার ধরে কষিয়ে 2টা চড় দিল। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম, মুখে কথা বলার শক্তি হারিয়ে ফেললাম। নীলা অফিসের দরজা আটকে দেয়। বুঝতে পারছি আজকে আমার খবর আছে। দীর্ঘ 1 মাস পর আমাকে পেয়েছে, হাতে নাতে এত সহজে আমাকে ছাড়বে না। নীলা লাফ দিয়ে আমার মাথার চুল ধরে টেনে নিচে নামালো, আমাকে নুইয়ে আমার পিঠে মারতে থাকে আর বলতে থাকে, বল, বল কেন আমাকে ছেড়ে চলে আসলি? বল, বল কেন আমাকে ছেড়ে চলে আসলি? আমি কি দোষ করছিলাম? বলছি প্লিজ আর মেরো না। তুই না আমাকে ছেড়ে চলে আসছস, তাহলে বেঁচে আসছস কেন? তোমার কারণে। মিথ্যে কথা। তাহলে এতদিন আসিস নাই কেন? কারণ তুমি আমার কথা শুনো নাই। সেজন্য চলে আসবি তুই? পিঠে আরেকটি কিল দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর কাঁদতে লাগলো। আমি বললাম, কাঁদছো কেন? এখন তো আমাকে পেয়ে গেছো। এটা তো সুখের কান্না। আমি ভাবতে পারি নাই আমি চলে যাওয়ার পর তুমি এতটা কষ্টে থাকবে। আমি ভাবছিলাম তুমি আরো হাসি খুশি ভাবে নির্বাচন কমপ্লিট করবে আর আমাকে সারা জীবনের জন্য হারাবে। আসলে তুই চলে যাওয়ার পর তোর মর্যাদা বুঝতে পারি। মুরাদ, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। তুমি যদি প্রথমে আমার কথা শুনতে, তাহলে হয়তো এতটা কষ্ট করতে হতো না। তুই আমাকে আবার ছেড়ে চলে যাবি? হুম, যদি আমার কথা না শুনো। ওকে। এখন আর কেঁদো না। হুম। তোমার শরীরের কি অবস্থা? কি সুন্দর পরীর মতো ছিল আমার নীলা, এখন শুকিয়ে কি হয়েছো? তোর জন্য আমার এই অবস্থা হয়েছে। তোমার ফার্স্ট কাজ হলো আমার মা বাবার কাছে ক্ষমা চাওয়া। সরি মুরাদ, তোর মা বাবাকে আমি অনেক কষ্ট দিয়েছি। বল, কবে তোর গ্রামের বাড়িতে যাবি? সামনের সপ্তাহ। আমার গ্রাম অনেক ভালো লাগে। গিয়ে আমরা অনেকদিন থাকবো। হুম। আমি সরি, ওই দিন রাতে আমি তোমার ডাক শুনিনি। ওই দিন যদি তুই না থাকতি, তাহলে হয়তো আর আমাকে পেতি না। এখন তোমাকেও আমি পেয়েছি, তুমিও আমাকে পেয়েছো, আর কোনো কষ্ট নেই। আমি আমার কপাল নীলার কপাল একসাথে করলাম। নীলার চোখে পানি, আমার চোখেও পানি। আমি নীলার মাথায় ধরে আবার আমার বুকে টেনে নিলাম। নীলাও আমাকে জড়িয়ে ধরে শক্ত করে। আবার নীলা কেঁদে দেয়। আবার যদি আমাকে ছেড়ে চলে যাস, তাহলে আমাকে আর জীবন্ত পাবি না। ওকে, আমি তোমাকে ছেড়ে চলে যাব না, কিন্তু তুমি আমাকে তোমাকে মারার অনুমতি দাও। তুই আমাকে মেরে ফেলিস, তবু আমাকে ছেড়ে চলে যাস না। প্রিয়জন পাশে না থাকার বেদনা আমি বুঝতে পেরেছি। এই তো লক্ষ্মী মেয়ে। আমি নীলার চোখ মুছে দিলাম, চেয়ারে বসালাম, দরজা খুলে দিলাম। একটু পর তানিয়া প্রবেশ করলো। আমি বুঝতে পারছি এসব তানিয়ার কাজ ছিল। মনে মনে তানিয়াকে অনেক ধন্যবাদ। তানিয়া এসে বলল, আপু, আমাকে আর তোমার সাথে থাকতে হবে না তো? নীলা হেসে বলল, আপাতত না, সময় হলে বলবো। সময়টা কখন? পেটে বাচ্চা হলে? যা শয়তান। ম্যাডাম, আপনি তো কিছুদিন আগে বলেছিলেন বউকে নিয়ে কোথাও ঘুরে আসতে। সেই ছুটিটা আমি আগামী সপ্তাহ চাই। মুরাদ ভাই, এটা কিন্তু ঠিক না। দিয়ে দিস না। আগামী সপ্তাহ কিন্তু, এখন না। হুম। যান, এখন মন দিয়ে কাজ করেন। আমি চলে আসলাম। আমি অফিস শেষ করে নীলাকে নিয়ে শপিং মলে গিয়ে তার জন্য বোরকা কিনলাম। সেখান থেকে বোরকা পরিয়ে আমার মেসে গেলাম। গিয়ে নীলাকে সাজ্জাদ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম।
সাজ্জাদ ভাই নীলাকে কতগুলো উপদেশ দিয়ে দেয়। আমি আমার জরুরি জিনিসপত্র নিয়ে বাসায় আসলাম। নীলাকে বোরখা অবস্থায় আরো বেশি সুন্দরী লাগে। নীলাকে বললাম বোরকা পরে ঘর থেকে বের হতে, আর আগের সবকিছু ভুলে যেতে, সামনে ফোকাস করতে। সে আমার কথায় সায় দেয়। বাসায় আসলে নীলা আমাকে রান্না করে খাবার দেয়। আমি খেয়ে দিয়ে আমি রুমটা গোছালাম, যেভাবে আগের মতো ছিল। আমি রাতে নীলা বিছানায় শুইলাম। যেহেতু অনেক দিন পর, তাই নীলাকে শরীরে ধরতে কেমন যেন লজ্জা লাগে। আমি ঘুমিয়ে গেলাম। সকালে সব লজ্জা চলে যায়। দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। তার মিষ্টি মুখটা আমার দিকে তাকিয়ে আছে। আমি নীলাকে ডাক দিলে সে উঠে ফ্রেশ হয়ে রান্না করে। আমি খাওয়া দাওয়া করে অফিসে চলে গেলাম। অফিস থেকে এসে দেখি নীলা একটা গোলাপি কালার শাড়ি পরেছে, যেটা দেখে আমার মাথা এমনি ঠিক নেই, তাও আবার তার শরীর থেকে মিষ্টি একটা গন্ধ আসছে, আর তার একাংশ দেখা যাচ্ছে। আমি কোনো চিন্তা না করে তার কোমরে ধরে তাকে টান দিয়ে বুকে আনলাম। তার মিষ্টি গোলাপি ঠোঁটে চুমুট প্রলেপ এঁকে দিলাম অনেকক্ষণ। নীলা আমাকে টেনে নিয়ে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, তুই না আমাকে অন্য একটা জগৎ থেকে ঘুরিয়ে নিয়ে আসবি? আমার শরীর আনচান সেখানে যাওয়ার জন্য। আমি বুঝতে পারছি নীলা কিসের কথা বলছে। আমি এতদিন সেটার জন্য অপেক্ষা করছি। আমি নিশার ঘাড়ে চুমু খেতে থাকি। আমি আস্তে আস্তে নিচে, বাকি কাজটুকু নীলা সেরে ফেলে। ভাবলাম এত ফেতনার ভিতরেও নীলা নিজেকে সম্পূর্ণ ঠিক রেখেছে। আমরা সন্ধ্যার সময় শুইলাম, উঠলাম। পরের দিন সকালে নীলা বলল, এই জিনিসটা এত মজা, এত সুখ, আগে যদি জানতাম তাহলে আমি তোর কথার কখনো অবাধ্য হতাম না। আমি আরো 10 বছর আগে বিয়ে করে ফেলতাম। তখন কিন্তু তুমি আমাকে পেতে না। তা ঠিক। এখন বলো কি খাবে? সেটাও বলে দিতে হবে। না, এখন না। আমি নাস্তা তৈরি করছি, খেয়ে দিয়ে অফিসে যাও। ওকে। আমি অফিসে চলে আসি। পরের সপ্তাহ আমরা গ্রামের বাড়ি আসি। সেখানে 1 সপ্তাহ থাকি। নীলা মা বাবার পায়ে ধরে মাপ চায়। নীলাকে ক্ষমা করে দেয়। সপ্তাহে একটা পরীক্ষা, তাই ভার্সিটি পরীক্ষা দিয়ে শেষ করলাম। আরো ভালো কোম্পানিতে চাকরির আবেদন করলাম। কিন্তু তানিয়ার রিকোয়েস্টে সেই অফিস থেকে গেলাম। কিন্তু আমার প্রমোশন হয়। আসা যাওয়ার জন্য নীলার বাবার কাছ থেকে একটা গাড়ি নেয় আমার জন্য। 1.5 বছর পর আমাদের একটা মেয়ে হয়। দেখতে নীলার মতো হয়েছে। আসলে ভালোবাসা চেয়ে পাওয়া যায় না, ভালোবাসা দিতে হয়। ভালোবাসা দিলেই তুমিও ভালোবাসা পাবে।